হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নাম্বার 8 আজকে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব বেসিক কোশ্চেন 2, যেটা কমার্স পাবলিকেশন বইতে নেওয়া হয়েছে। মূলত এই প্রশ্নটা ঢাকার 7 কলেজের প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমরা সবাই ভালো করে খেয়াল করব। লেখা আছে, টন ইন্ডাস্ট্রি হ্যাজ দ্য ফলোয়িং প্যাটার্ন অন ইটস ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। তাহলে 2014 সালের ডিসেম্বর 31 তারিখে আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে। এই ব্যালেন্স শিটে প্যাটার্ন আছে টোটাল 3টা, প্যাটার্ন এ, বি এবং সি। প্যাটার্ন এর ইনিশিয়াল কস্ট অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে 30,600, যেটা ক্রয় করছিল 1/3/2011 সালে, যার ইউজফুল লাইফ দিয়ে আছে 17 বছর। তাহলে প্যাটার্ন এ সম্পর্কে কয়টা তথ্য দিয়ে আছে? 3টা। প্যাটার্ন এর ক্রয় মূল্য কত টাকা বলেন যদি কি? 30,600। আর ডেট অফ অ্যাকওয়ার্ড অর্থাৎ ক্রয় করছে 1/3/2011 সালে। তাহলে বলেন যদি কি 1/3/2011 সালে যেহেতু ক্রয় করছে, তাহলে মার্চের 1 তারিখে ক্রয় করছে। তাহলে 11 সালের যদি এর উপর ডিপ্রিসিয়েশন ধরতে চাই, তাহলে 11 সালের জন্য কয় মাসে অবশ্যই হবে? 9 মাসের। ভালো করে গইনা বলছো নাকি না গইনা বলছো? না ভাইয়া, যে এক আছে 10 মাসের। তাহলে 2011-র জন্য এটা কয় মাসের অবশ্যই হবে? 10 মাসের অবশ্যই হবে। এর পরবর্তীতে যত বছরই ধরি প্রতি বছর 12 মাস। আর এই প্যাটার্ন এর জন্য ইউজফুল লাইফ দিয়ে আছে কয় বছর? 17 বছর। প্যাটার্ন বি এর জন্য ক্রয় মূল্য দিয়ে আছে 15,000 টাকা, যার ডেট অফ অ্যাকওয়ার্ড মানে ক্রয় তারিখ দিয়ে আছে 1/7/2012। তাহলে 2012 সালের জন্য এই সম্পত্তির উপর আমরা কয় মাসে অবশ্যই ধরবো? 6 মাসের। 6 মাসের। জোরে বলবেন কথা। আর এর ইউজফুল লাইফ দিয়ে আছে 10 বছর। প্যাটার্ন সি এর জন্য ক্রয় মূল্য দিয়ে আছে 14,400, ক্রয় ডেট দিয়ে আছে 1/9/2013। তাহলে 2013 সালের জন্য এই প্যাটার্নের উপর আমরা কয় মাসের অবশ্যই ধরবো? 4 মাসের। আর ইউজফুল লাইফ দিয়ে আছে কয় বছর? 4 বছর। 4 বছর। এখানে একটা আমাদের তথ্য দিয়ে আছে। এরপরে প্রশ্নে বলছে, দ্য ফলোয়িং ইভেন্ট occurred during the year ended 31 ডিসেম্বর 2015। তাহলে এইটা ছিল 2014 সালের তথ্য। এখন 2015 সালে শেষে এসে বলতেছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের টাকা দিয়ে আছে 2,45,700 টাকা, ওয়ার ইনকার্ড ডিউরিং দ্য ইয়ার। অর্থাৎ 2015 সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাবদ খরচ করছে 2,45,700 টাকা। তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টে যাবে কি দিই আমরা? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, ওকে। কথা একটু জোরে বলবেন, হ্যাঁ। এরপর বলছে, প্যাটার্ন ডি ওয়াজ পারচেজ অন জুলাই 1 ফর টাকা 36,480 টাকা। প্যাটার্ন ডি নামে নতুন একটা প্যাটার্ন ক্রয় করছে 1 জুলাই 2015 সালে। কিন্তু 2015 সালে 1 জুলাই তারিখে কিনছে 36,480 টাকা। দিস প্যাটার্ন হ্যাজ এ ইউজফুল লাইফ 9 সমস্ত 2/1 অর্থাৎ 9.5 বছর। তাহলে আমরা আগে প্যাটার্ন পাইছিলাম 3টা, এ বি সি। এই 3টা প্যাটার্ন ছিল 2014 সালে। আর 2015 সালে 1 জুলাই এসে নতুন একটা প্যাটার্ন ক্রয় করছে, যার নাম হচ্ছে ডি, যার ক্রয় মূল্য হচ্ছে 36,480। আর ইউজফুল লাইফ হচ্ছে কয় বছর বলো দেখি? 9.5 বছর। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 2015 সালে যেহেতু জুলাই 1 তারিখে ক্রয় করছে, তাহলে 2015 সালের জন্য এটার উপর কয় মাসের অবশ্যই ধরবো আমরা? 6 মাসের। 6 মাসের। প্রশ্ন বলছে, অ্যাজ এ রেজাল্ট অফ এ রিডিউস ডিমান্ড ফর এ সার্টেন প্রোডাক্ট প্রটেক্টেড বাই প্যাটার্ন বি অ্যাজ এ পসিবল ইম্পেরিমেন্ট অফ এ প্যাটার্ন ভ্যালু মে হ্যাভ এ অকার্ড অ্যান্ড ডিসেম্বর 2015, the controller for tone estimated the future cash flow from pattern B will as follow। বলছে যে প্রতিষ্ঠানের ডিমান্ডটা কী পাইছে? রিডিউস হয়েছে। এই জন্য তারা প্যাটার্ন বিটা কী করবে বলো দেখি? বন্ধ করে দিবে। যেহেতু প্যাটার্ন বিটা বন্ধ করবে, এই জন্য প্যাটার্ন বি থেকে তারা কিছু ক্যাশ ফ্লো পাইছে। কী কী ক্যাশ ফ্লো পাইছে? 2016 সালে ক্যাশ ফ্লো পাইছে 2,000 টাকা, 17 সালে 2,000, 18 সালে কত? 2,000। তাহলে দেখেন প্রত্যেক বছর টাকাটা হচ্ছে সমান। এই ফিউচার ক্যাশ ফ্লোকে আমরা বলি সিএফএটি অথবা সিএফবিডি।
এখন আমরা ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে পড়ছিলাম সিএফএটি কখন ধরতে হয় আর সিএফবিটি কখন ধরতে হয়। যদি প্রশ্নের ট্যাক্স রেট থাকে তাহলে সিএফবিটি, আর ট্যাক্স রেট না থাকলে কি CF80 এটি। আমাদের প্রশ্ন বলছে দ্য প্রপার ডিসকাউন্ট রেট টু বি ইউজ ফর দিস ফলো ইজ কত পার্সেন্ট? 8%, অর্থাৎ আইএন মান আমাদের প্রশ্নে দিয়ে আছে 8%। অ্যাজিউম দ্যাট দ্য ক্যাশ ফ্লো অকার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বলছে যে ক্যাশ ফ্লোগুলো বছর শেষে হয়েছে। তাহলে আমরা দেখতেছি অঙ্কের A to Z পুরাটা পরে দেখলাম যে এখানে ট্যাক্স রেট নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে এই যে টাকাগুলি যে দিয়ে আছে এই টাকাগুলি কি বিফোর ট্যাক্সের টাকা নাকি আফটার ট্যাক্সের টাকা? After tax. আফটার ট্যাক্সের টাকা। গুড। এখন ইনস্ট্রাকশনে বলছে যে কম্পিউট দ্য টোটাল কেয়ারিং অ্যামাউন্ট অফ টনস প্যাটার্ন অন ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট, অর্থাৎ ব্যালেন্স শিটে যে আমরা সম্পদগুলি দেখাবো ওই সম্পদে কেয়ারিং অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট বের করি কীভাবে? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে ডিপ্রিসিয়েশন আমরা কি করি? বাদ দিই। সম্পত্তি ক্রয় মূল্যের সাথে ডিপ্রিসিয়েশন বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে কি কেয়ারিং অ্যামাউন্ট। কিন্তু আমরা গত ক্লাসে বলছিলাম যে ডিপ্রিসিয়েশন ধরা হয় যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নাকি নিশ্চিত হওয়া যায় না, বলো তো দেখি। নিশ্চিত হওয়া যায়। নিশ্চিত হওয়া যায় না, থাপ্পামুদেরা উল্টাপাল্টা বলতেছে। যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না তার উপর ধরা হয় ডিপ্রিসিয়েশন, আর যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সেটার উপর ধরি অ্যামর্টাইজেশন, আর প্রাকৃতিক সম্পদের উপর যেটা ধরি সেটা কি ডিপ্লেনশন। এইটুকু ব্যাখ্যাটা আমাকে বলেন তো দেখি, কথাটা রিপিট করেন। ডিপ্রিসিয়েশন কখন ধরবো, অ্যামর্টাইজেশন কখন ধরবো, আর ডিপ্লেনশন কখন ধরবো বলেন। ভাইয়া হচ্ছে ডেপ্রিসিয়েশন যখন হচ্ছে হলো আয়ুষ্কাল মানে নির্দিষ্ট থাকবে না, কি অনেক বছর আর কি। আর অনেক বছর না, মানে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত না, এটা কত বছর যাবে আমরা জানি না। আর হচ্ছে অ্যামোর্টাইজেশন হচ্ছে যখন নিশ্চিত। আরটা দিন কেন বললেন ডিপ্লেশন, ডিপ্লেশন না কি জানি ওটা হচ্ছে। ভাই আবার বলেন, আমি ওইটা ই করি না, শোনো ভাই, বুঝতে এখানে পারিনি। কথা হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, অতএব কথা বলতে হবে স্মার্টলি কথা বলতে হবে। হ্যাঁ, এখন কিন্তু মাস্টার্সে পড়ো, ঠিক আছে? সবার কথা বলতেছি, প্রত্যেকটা কথাই কিন্তু রেকর্ড হচ্ছে। পরবর্তী যখন রেকর্ড ক্লাস দেখবা তখন নিজের কথা শুনে নিজে লজ্জা পাইবা। অতএব ক্লাসে অ্যাটেন্ডেন্ট ভালো করে দাও। কথাটা আমি আবার বলতেছি, সবাই ভালো করে খেয়াল করো। যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত না তার উপর ধরা হবে ডিপ্রিসিয়েশন। যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত যে এটা এত বছর যাবেই তার উপর ধরবো হচ্ছে আমরা অ্যামর্টাইজেশন। যেমন প্যাটার্ন এ, এটা কত বছর যাবে? 17 বছর। 17 বছর। তার মানে এটা আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত। তাহলে এগুলোর উপর আমরা কি ধরবো? ডিপ্রিসিয়েশন ধরবো নাকি অ্যামর্টাইজেশন ধরবো? অ্যামর্টাইজেশন। আর প্রাকৃতিক সম্পদের উপর যেমন কয়লা খনি এগুলোর উপর আমরা দেবো কি ডিপ্লেনশন, মানে কমা প্রলোভন। তো যাই হোক, আমরা যেহেতু এখানে প্যাটার্ন, তাহলে প্যাটার্নের উপর আমরা কি ডিপ্রিসিয়েশন দেবো নাকি অ্যামর্টাইজেশন ধরবো? অ্যামর্টাইজেশন দেবো। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট বের করার সূত্র কি? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে কি বাদ দিব বলো দেখি? অ্যামর্টাইজেশন বাদ দিব। এখন আসি আমরা তাহলে এই সম্পত্তি ক্রয় মূল্যের সাথে অ্যামর্টাইজেশন বের করার জন্য আগে দেখি আমাদের অ্যামর্টাইজেশন কত হয় সেটা আগে বের করি। তাহলে কি ওয়ার্কিং একে ক্যালকুলেশন অফ অ্যামর্টাইজেশন এক্সপেন্স পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে আমরা অ্যামর্টাইজেশন ধরবো। কেন প্রতি মাসে বের করবো? আমরা তো বছরে বের করতে পারতাম, কারণ এক একটা সম্পত্তির জন্য ক্রয় মূল্য কি এক এক সময়। একটা বছরের একটা মার্চ মাসে কিনছে, একটা জুলাই মাসে কিনছে, একটাকে আবার অক্টোবর মাসে কিনছে। এর জন্য আমরা কি করব? প্রত্যেকটা অ্যাসেটের আমরা কি করব বলো দেখি? প্রতি মাসে অ্যামর্টাইজেশন বের করবো। এরপরে দেখবো যে কার কয় মাস, ওই কয় মাস দ্বারা গুণ করলে আমরা বছরেরটা ডিপ্রিসিয়েশন পেয়ে যাব। তাহলে এর জন্য আমরা সব করছি পার্টিকুলার প্যাটার্ন আমাদের টোটাল কয়টা বলো দেখি? প্রথমে ছিল 3টা, নতুন করে আরেকটা কিনছি, কয়টা? তাহলে কয়টা প্যাটার্ন? 4টা। তাহলে প্যাটার্ন এ, বি, সি এন্ড কি ডি। তাহলে এখন দেখেন লাইফ ইন এ ইয়ার, প্যাটার্ন এর জন্য ইউজফুল লাইফ ছিল কয় বছর? 17 বছর। এই যে 17 বছর। বি এর জন্য কয় বছর? 10 বছর। সি এর জন্য 4 বছর। আর এই যে ডি এর জন্য 9.5 বছর। এই যে যার যার বছরটা যে 17, 10, 4 এবং 9.5 বছর লিখছি। এখন এই বছরকে আমরা মাসে কনভার্ট করব, লিখছি লাইফ ইন এ মান্থ।
বছরকে মাসে কনভার্ট করে কিভাবে? আমরা জানি 1 বছর সমান কয় মাস? 12 মাস। তাহলে 12 রে এই 17 দ্বারা গুণ করলে টোটাল 17 বছরের মাস পাবো। এই জন্য লিখছি 12 ইন্টু ইয়ার। তাহলে 17 ইন্টু 12 সমান 204, 10 ইন্টু 12 সমান 120, 4 ইন্টু 12 সমান 48, আর 9.5 ইন্টু 12 সমান 114। ক্লিয়ার সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? জি না ভাইয়া। কথা জুড়ে বলো। ভাই আরেকবার বলেন। কি বলবো? কোনটা? এই বছরেরটা আবার 1 বলেন। বছর সমান কয় মাস? 12 মাস। 12 মাস। এখন প্রথমটার জন্য কয় বছর? 17 বছর। তাহলে 17 রে 12 দ্বারা গুণ করো, হবে 204। দ্বিতীয়টা হচ্ছে 10 বছর, তাহলে 10 ইন্টু 12 সমান 120। বুঝতে পারছো? জি। ওকে, এখন আমাদের অ্যামortization বের করতে হবে। আমরা অ্যামortization বের করে সূত্র কি জানি? টোটাল কস্ট মাইনাস সেলফ পেয়েবল ডিভাইডেড বাই কি? ইউজফুল লাইফ। তাহলে কস্ট প্রাইস আমাদের প্যাটার্ন এর জন্য দিয়ে আছে 30,600 টাকা। সেলফ ভ্যালু আমাদের প্রশ্নে নাই, অতএব এটা বাদ। ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ এখানে ছিল 17 বছর, যার জন্য মাসে আমরা বের করছিলাম কত বলো দেখি? 204। তাহলে 30,600-কে 204 দ্বারা ভাগ করে আমরা এক মাসে অবশ্যই বের করলাম 150 টাকা। প্যাটার্ন বি এর জন্য ক্রয় মূল্য ছিল 15,000 টাকা, যার 10 বছর সমান বের করছি 120 মাস। তাহলে 15,000-কে 120 দ্বারা ভাগ করে এক মাসের অ্যামortization পেলাম 125। সি এর জন্য ছিল 14,400, তাকে 48 দ্বারা ভাগ করে এক মাসের অ্যামortization বের করছি 300। আর ডি এর ছিল 36,480, তাকে 114 দ্বারা ভাগ করে এক মাসের অ্যামortization বের করছি 320। তাহলে এই যে অ্যামortization যে এ বি সি ডির জন্য বের করছি, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই। নাই। এখন আমরা এক মাসে কেন বের করলাম? কারণ এক একটা প্যাটার্নের আয়ুষ্কাল এক এক রকম। এর জন্য আমরা যে প্রতি মাসে বের করছি, এখন যার আয়ুষ্কাল যত বছর বা যত মাস তত গুণ করলে আমাদের কি বছরটা বের হয়ে যাবে। তাহলে এখানে এইটা আমরা যে বের করলাম, এটা আমাদের অ্যামortization বের করছি কি প্রতি বছরটা নাকি প্রতি মাসেরটা? প্রতি মাসেরটা। প্রতি মাসেরটা। এখন আমাদের দেখতে হবে যে প্যাটার্ন এ বি সি মানে কত মাস খাটছে। তাহলে লিখছি ক্যালকুলেশন অফ নাম্বার অফ মান্থ অ্যামortization টু ডেট। এখানে পার্টিকুলার প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন কি সি। 2014 সালের জন্য আমাদের প্যাটার্ন ডি কি আসবে নাকি আসবে না? কারণ প্যাটার্ন ডিটা কত সালে ক্রয় করা হয়েছে বলো দেখি? 2015 সালে। 2015। তাহলে 2014 সালের জন্য প্যাটার্ন ডি এর কোনো কাজ নাই। এই জন্য আমরা এই যে নাম্বার অফ মান্থের ক্ষেত্রে এখানে প্যাটার্ন ডি টানি নাই। তাহলে আমরা প্যাটার্ন এ বি সি। এখন এখানে ইয়ারটা দেখো, প্রথম প্যাটার্ন কিনছিল 2011 সালে, আর আমরা হিসাব করতেছি কোন সালে বলো তো দেখি? 14 সালে। 14 সালে। তাহলে আমরা 2011, 12, 13, 14 আর নিচে লিখছি টোটাল। তাহলে প্যাটার্ন এর 2011 সালে 1 মার্চ তারিখে কিনছিল। তাহলে 2011 সালের জন্য কয় মাসের অবশ্যই হবে? 10 মাসের। এই যে 10। 2012 এর জন্য সারা বছর, 13 এর জন্য সারা বছর, 14 এর জন্য সারা বছর। তাহলে এই সবগুলো যোগ করে প্যাটার্ন এর জন্য হলো টোটাল কত মাস বলো দেখি? 46 মাস। 46। বুঝতে পারছি প্যাটার্ন এর জন্য? জি ভাই। ওকে, এবার বলো তো দেখি। তাহলে প্যাটার্ন বি এর জন্য কিনছিল 12 সালের পয়লা জুলাই তারিখে কিনছিল। তাহলে 2012 এর জন্য আমাদের কয় মাসের অবশ্যই হবে? 6 মাস। 13 এর জন্য 12 মাস। 14 এর জন্য 12। তাহলে 12 12 24 আর 6 টোটাল কত? 30 মাস। ক্লিয়ার? জি ভাইয়া। এবার সি এর জন্য বলেছিল 1/9/2013। তাহলে 13 সালের জন্য কয় মাস হবে? 4 মাসে। কয় মাস? 4 মাসে। 4 মাস। আর 2014 সালের জন্য 12 মাস। তাহলে মোট কয় বছর হবে? কয় বছর হবে? কত মাস? 16 মাস।
কি যে কষ্ট। 16 2013-র জন্য 4, 2014-র জন্য 12, তাহলে 4 আর 12 কত? 16 মাস। 16 মাস। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি ভাই। তাহলে এ বি সি তিনটার জন্য মাস বের করে কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এখন এই যে প্যাটার্ন এর জন্য আমরা প্রতি মাসে অবশ্যই বের করছি 150, এই 150 যদি 46 দ্বারা গুণ করি তাহলে তো মোট অবশ্যই আমরা পাবো নাকি? জি স্যার। এই 125 যদি 30 দ্বারা গুণ করি তাহলে বি প্যাটার্নের জন্য অবশ্যই পাবো মোট। এই 300 যদি 16 দ্বারা গুণ করি তাহলে সি প্যাটার্নের মোট অবশ্যই পাবো না আমরা? জি ভাই। তাহলে এখন আমাদের বের করতে হবে কেয়ারিং অ্যামাউন্ট। তাহলে দেখছি আমাদের প্রশ্নে কিন্তু বের করতে বলছে কি কি, এই যে কম্পিউট দ্য টোটাল কেয়ারিং অ্যামাউন্ট অফ টন প্যাটার্ন অন ইট ডিসেম্বর 31, 2014 অ্যান্ড কি ব্যালেন্স শিট। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট এবং ব্যালেন্স শিট, কেয়ারিং অ্যামাউন্টে আমাদের ব্যালেন্স শিট দেখাইতে হবে। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট আগে বের করি। এই জন্য লেখা আছে রিকোয়ারমেন্ট 1 এর রোমান সংখ্যা 1, ক্যালকুলেশন অফ কেয়ারিং ভ্যালু। কেয়ারিং ভ্যালু বের করি কি, সম্পত্তি ক্রয় মূল্যের সাথে কি বাদ দিব বলো দেখি? অ্যামর্টাইজেশন বাদ দিব। তাহলে ফর প্যাটার্ন এ, ফর প্যাটার্নের জন্য ক্রয় মূল্য ছিল 30,600 টাকা। আর অ্যামর্টাইজেশন বের করব আমরা প্যাটার্নের জন্য অবশ্যই বের করছি প্রতি মাসে 150, আর মাস পেলাম কত? 46। 150 কে 46 দ্বারা গুণ করেছে 6,000 কত? 900। 30,600 থেকে এটা বাদ দিয়ে আমাদের হলো 23,700 টাকা। প্যাটার্নের কাজটা কি ক্লিয়ার? জি ভাইয়া। বিয়ের জন্য আমাদের ক্রয় মূল্য ছিল 15,000, অবশ্যই পাইছি প্রতি মাসে 125, 30 মাস। তাহলে 125 × 30 = 3,750। 15,000 থেকে 3,750 বাদ দেওয়া হয় 11,250। বুঝতে পারছি প্যাটার্ন বি? জি ভাই। তাহলে বলেন তো দেখি প্যাটার্ন সি এর জন্য কিভাবে করব? প্যাটার্ন সি এর ক্রয় মূল্য ছিল 14,400 টাকা। আমার প্রশ্ন কি তোমরা শুনছো আমি কি বলছি? শুনি নাই ভাই, আরেকবার বলেন, আসে নাই কথা। আমি বলছি প্যাটার্ন সি এর জন্য কেয়ারিং অ্যামাউন্টটা কত বের করবো বলো? প্যাটার্ন এ বি তো বুঝে দিলাম, সি এর জন্য বলো কেয়ারিং অ্যামাউন্টটা কত বেরবো, কিভাবে বের করবো? 14,400 বিয়োগ 300 × 16। গুড, এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। তাহলে 300 × 16 হবে 4,800, 14,400 এটা বাদ দিয়ে থাকে 9,000 কত? 600 টাকা। ক্লিয়ার সবাই কেয়ারিং অ্যামাউন্টটা? জি ভাই। ওকে, এখন আমাদের ব্যালেন্স শিট করবো। রিকোয়ারমেন্ট 1 এর 2 নাম্বার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করা হয় বছরের শেষের দিন অ্যাজ এ 31 ডিসেম্বর 2014। তাহলে আমাদের এই সকল সম্পত্তি সবগুলো হচ্ছে আমাদের সম্পদ। কি সম্পদ বলো দেখি? ইনট্যানজিবল অ্যাসেটস। তাহলে আমরা এটার জন্য লিখছি পার্টিকুলার টাকা। প্যাটার্ন এর কেয়ারিং অ্যামাউন্ট আমরা বের করছি 23,700, বি এর জন্য 11,250, সি এর জন্য কত? 9,600। এই সবগুলো যোগ করে আমাদের টোটাল ইনট্যানজিবল অ্যাসেট পেলাম 44,550। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 এই কেয়ারিং অ্যামাউন্টটা চাইছিল এবং এই ব্যালেন্স শিটটা করতে বসছে। তাহলে রিকোয়ারমেন্ট 1টা কি ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাইয়া। রিকোয়ারমেন্ট 1 নাম্বার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? নাই ভাই। নাই। বুঝতে পারছেন তো সবাই? জি ভাইয়া। মনে রাখেন কিন্তু আমি কিন্তু সিমিলার একটা অঙ্ক দিব। ওকে, এবার আসি। তাহলে এই যে হিসাবটা করলাম এটা 2014 সালে হিসাব করলাম। এখন আমাদের সেম প্রশ্নটাই বলছে 2015 সালের জন্য করে দেখাও। তো 2015 সালের জন্য আমরা এখন করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্যাটার্ন এর জন্য। প্যাটার্ন এর 2014 সাল পর্যন্ত আমরা কিন্তু হিসাব অলরেডি করে ফেলাইছি, ঠিক আছে না? সব প্যাটার্ন এ বি এবং সি তিনটার জন্য কিন্তু 2014 সাল পর্যন্ত হিসাব করা আমাদের কমপ্লিট। আমাদের করতে হবে এখন 2015। তাহলে 2015, 2014 পরে 2015 মানে কয় মাস? কয় মাস বলো দেখি? 1 বছর না? আর 1 বছর সমান কয় মাস? 12 মাস। 12 মাস। তাহলে জাস্ট এখন আমরা 1 বছরে অ্যামর্টাইজেশন বিল করে হবে। তাহলে প্যাটার্ন এর জন্য
লিখছি ক্যালকুলেশন অফ কেয়ারিং ভ্যালু ফর 2015, তাহলে 2015 জন্য ফর প্যাটার্ন এ। তাহলে প্যাটার্ন এর আমাদের 2014 সালে আমাদের কেয়ারিং অ্যামাউন্ট বের করছি 23,700 টাকা, ঠিক আছে। এখান থেকে বাদ দিব অবশ্যই আমরা বের করছি প্রতি মাসে 150, আর 2015 সালে এক বছর সমান কয় মাস? 12 মাস। 12 মাস। তাহলে 150 ইন্টু 12 যা হবে 23,700 বাদ দিয়ে আমাদের 21,900 টাকা বের হলো। তাহলে 2015 সালে আমাদের কেয়ারিং অ্যামাউন্ট বের হলো কত? 21,900। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। এখন বলেন যদি 2016 সালে যদি বের করি তাহলে কত থেকে কত বাদ দিব আমরা? প্যাটার্ন এর জন্য 2016 সালে বের করব। তারপরে হচ্ছে যে অবচয়টা থাকবে আর কি, সেটাই বাদ দিব। বুঝি নাই কথা, আবার বলো, ক্লিয়ার করে বলো। ভাই ওই যে 2021 সালের যে সরি 2015 সালের যে 21,900 এটা থেকে যে অবচয়টা থাকবে আর কি এক বছরের হ্যাঁ বলেন, ক্যালকুলেশন করে আর কি 21,900 মাইনাস বলো 150 গুণন 12 আর কি 150 গুণন 12। গুড, এই তখন বুঝতে পারছো। তাহলে এটা হলো 2016 সালে বের হবে, আমাদের 2016 সালে দরকার নাই। তাহলে প্যাটার্ন এর জন্য আমাদের কেয়ারিং অ্যামাউন্টটা কি বের করে বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, বি এরটা আমরা একটু পরে আসি, সি এরটা আমরা আসি। তাহলে সি এরটা বের করবো কিভাবে একটু বলো তো দেখি। সি এর কেয়ারিং অ্যামাউন্ট পাইছি 9,600 টাকা। ভাইয়া এটা 300 ইন্টু 12। তারপরে হচ্ছে 3 টাকা অবচয় এক বছর আবার 12 থেকে দিয়ে আমরা সি এর জন্য ডিপ্রিসিয়েশন বের করছি প্রতি মাসে 300 টাকা, আর এক বছর সমান কয় মাস বলেন দেখি? 12 মাস। তাহলে 300 ইন্টু 12 3,600, 9,600 বাদ দিয়ে থাকে 6,000। তাহলে সি প্যাটার্নের জন্য কেয়ারিং অ্যামাউন্ট বের করাটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার আসবো হলো ডি। ডি কিন্তু 2014 সালের জন্য কোনো অ্যামাউন্ট আমরা বের করি নাই, বের করছি না। তাহলে দেখি আমাদের ডিটা 2015 সালে কোন তারিখে ক্রয় করছিলাম? জুলাই 1। জুলাই 1। তাহলে অঙ্ক শেষে ডিসেম্বর 1 থেকে 2015, তাহলে কয় মাস হবে? 6 মাস। 6 মাস। তাহলে ডি প্যাটার্নের প্রতি মাসে অবশ্যই আমরা বের করছিলাম কত? 300 কত? 20। তাহলে 320 এর কয় দ্বারা গুণ করব এখন? 6 দ্বারা গুণ করব। আর 12 কয় দ্বারা মূল্য ছিল? 36,400 কত? 80। তাহলে 36,480 থেকে 320 ইন্টু কত? হয়। বুঝি নাই? দুই 2015 সালের জন্য কয়? এইটা বলতে যদি এত সময় লাগে তোরা পরে মজা পাইতিস না, তোরা বুঝোস না। প্যাটার্ন ডি এর জন্য 36,480 টাকা আমরা কিনছিলাম, যার জন্য এক মাসে অবশ্যই হচ্ছে 320 টাকা, ইন্টু 2015 সালের জন্য কয় মাসে অবশ্যই হবে এটা? 6 মাসে। তাহলে গুণ হচ্ছে 6। তাহলে 320 ইন্টু 6 মানে 1920, আর 36,480 থেকে বাদে থাকে 34,500 কত? 60 টাকা। তাহলে প্যাটার্ন এ, সি এবং ডি এর জন্য কেয়ারিং অ্যামাউন্ট বের করা কি সবাই বুঝতে পারছি? বুঝছি ভাই। সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বুঝছেন? এখন কথা নাই। এখন ডি এর জন্য আমরা বের করলাম না কেন? কারণ ডিটা এখানে ডিটা কি করে মানে ক্লোজ করে দিয়েছে, এর পরবর্তীতে আমরা কি করছি এই বি থেকে আমরা কি পাইছি? কিছু ক্যাশ ফ্লো পাইছি। তাহলে এই ক্যাশ ফ্লোর আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য মানে কি? নিট প্রেজেন্ট ভ্যালু। এখন নিট প্রেজেন্ট ভ্যালু ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে সূত্র শিখাইছিলাম দুইটা। একটা যদি অসমান থাকে তাহলে সেই বড় সূত্রটা, আর সমান থাকলে কি ছোট সূত্র, ঠিক আছে না? এখন এই অঙ্কে কি প্রতি বছর টাকা কি সমান নাকি অসমান বলেন যদি কি? সমান। সমান। তাহলে আমরা ছোট সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রতি বছর সিএফএটি আমাদের দিয়ে আছে 2000, তাহলে অ্যানুয়াল সিএফএটি হচ্ছে 2000। বছর কয় বছর বলো দেখি? 3 বছর। তাহলে এন এর মান হচ্ছে 3, আর আই এর মান কয় পার্সেন্ট? 8%। 8%। তাহলে আমরা সমানের ক্ষেত্রে
কি বলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র জানি অ্যানুয়াল CF80 ইন্টু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। অ্যানুয়াল CF80 ছিল প্রতি বছর 2000, 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই এর মান ছিল 8% মানে 0.08, এন এর মান ছিল 3 ডিভাইডেড বাই আই এর মান হচ্ছে 0.08। এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 5155। বুঝতে পারছি কথা? জি আর যদি এটা অসমান হতো তাহলে আমরা সূত্রটা এরকম ভাবে লিখতাম CF81 ডিভাইডেড বাই 1 প্লাস 1 আই। প্লাস আই পাওয়ার 1 এরকম করে আমাদের 3 বছর যাইতাম। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখানে এটা কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু বের করছি, নিট প্রেজেন্ট ভ্যালু। আমরা কিন্তু এনপিভি বের করি নাই, আমরা বের করছি টিপিবি। টিপিবি মানে হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাইলাম হচ্ছে 5155। তাহলে এর জন্য কেয়ারিং ভ্যালু হচ্ছে 21900, বি এর জন্য 5155, সি এর জন্য 6000 এবং ডি এর জন্য 34560। তাহলে এখন চারটার জন্য কেয়ারিং ভ্যালু আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন এইটাই হচ্ছে আমাদের কেয়ারিং ভ্যালু বের করতে বসে এবং এটা ব্যালেন্স শিট করতে হচ্ছে। ব্যালেন্স শিট আমরা জাস্ট এই অ্যামাউন্টগুলি লিখবো। তাহলে যে ব্যালেন্স শিট লিখছি, এর জন্য যা বের করছি, বি এর জন্য, সি এর জন্য এবং ডি এর জন্য, এবং সবগুলো যোগ করেছে ৬৭,৬১৫ টাকা। ক্লিয়ার এটা? জি ভাই। ওকে, এখন এই অঙ্কটা পুরাটা আবার ভালো করে দেখেন। দেখার পর দেখেন যে কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা, বুঝতে সমস্যা আছে। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কারো কোনো আইটেমে যদি সমস্যা থাকে আমাকে বলেন। নাই ভাই, বুঝছেন তো? বুঝছি। সত্যি সত্যি তো? জি ওকে, ঠিক আছে। আমি এরকম একটা অঙ্ক আমি দিব। হ্যাঁ, আমরা বেসিক কোশ্চেন 3 কি দেখতেছি সবাই? জি ভাই। এই বেসিক কোশ্চেন 3 এটা হচ্ছে 4th ইয়ার অঙ্ক। ঠিক আছে? হুবহু একই 4th ইয়ার অঙ্কটা লেখা আছে, অন জুলাই 1, 2014 হাসান কোম্পানি লিমিটেড পেড 30 লক্ষ টাকা টু অ্যাকোয়ার্ড অল অফ দ্য কমন স্টক অফ অ্যাডভান্স ইনকর্পোরেট হুইচ বিকাম এ ডিভিশন অফ সাব্বির। বলছে হাসান কোম্পানি পেড করছে সাব্বির কোম্পানি। সাব্বির কোম্পানি স্টক তারা কিনে নিছে। কত টাকার বিনিময়ে কিনছে বলো তো দেখি? 30 লাখ টাকা। 30 লক্ষ। তাহলে 30 লক্ষ টাকার বিনিময়ে সাব্বির কোম্পানি হাসান কোম্পানি কিনে নিছে। এখন বলছে অ্যাডভান্স রিপোর্টেড দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাকুইজিশন। তাহলে এখানে এই যে সাব্বির কোম্পানি যে কিনছে, সাব্বির কোম্পানির জন্য কিছু সম্পদ এবং দায় দিয়ে আছে। কি কি সম্পদের মধ্যে আছে? দুইটা, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট। টোটাল টাকা দিয়ে আছে 35 লাখ টাকা, দায়ের মধ্যে আছে কত? 35 লাখ টাকা। তাহলে সাব্বির কোম্পানি সম্পদ ছিল 35 লাখ টাকা, যেটা কিনা বিক্রি করছে 30 লাখ টাকা। ঠিক আছে? এখন প্রশ্ন নিচে দেখেন। বলছে it was determined at the date of the purchase that the fair ভাইয়া value। প্রশ্নটা হচ্ছে না, বুঝি নাই? মানে প্রশ্নটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই যে আপনার লোগো আসে রয়েছে। সবাই কি স্ক্রিন দেখতেছ না? দেখতেছি তো ভাইয়া। তাহলে তোমার হয়তো ভাই আমরা তো দেখি। হ্যাঁ, নেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ ম্যাডাম, ওকে। আমরা এখানে লেখা আছে it was determined at the date of the purchase that the fair value of the identifiable মানে শনাক্তযোগ্য নিট অ্যাসেট অ্যাডভান্স ওয়াজ টাকা হচ্ছে 26,30,00,000। অর্থাৎ এই যে 30 লক্ষ টাকা যে তারা বিক্রি করে দিচ্ছে, সাব্বির কোম্পানি যে 30 লক্ষ টাকা বিক্রি করছে, তাহলে সাব্বির কোম্পানি বলছে যে তার কাছে সম্পদ আছে কত টাকা বলো দেখি? 35 লক্ষ টাকা। কিন্তু বাজার মূল্য, অ্যাকচুয়ালি বাজার মূল্য 35 লক্ষ টাকার বাজার মূল্য প্রশ্নে দিয়ে আছে 26 লক্ষ কত বলো দেখি? 50,000। 50,000। তাহলে 35 লক্ষ টাকার মার্কেট প্রাইস হলো 26,50,000। তার মানে আমি এটা বলতে পারি না 26,50,000 টাকার জিনিস সে 30 লক্ষ টাকা বিক্রি করছে? এটা বলা যায় কিনা? জি ভাই, বলা যায়। বলা যায়। তাহলে 26,50,000 জিনিস 30 লক্ষ টাকা বিক্রি করছে, তাহলে গুডউইল হয়েছে নাকি ক্যাপিটাল রিজার্ভ হয়েছে? আমরা অ্যাকাউন্টিং এ সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, অ্যাডভান্স অ্যাকাউন্ট 2 তে পড়ছিলাম। যদি বেশি দামে দেওয়া হয় তাহলে সেটা গুডউইল নাকি?
তাহলে জি ভাই 26,50,000 টাকা জিনিস 30 লক্ষ টাকা বিক্রি করছে, তাহলে এখানে বেশি পাইছে হচ্ছে 3,50,000 টাকা। তাহলে এই 3,50,000 টাকা হচ্ছে গুডউইল। এই পর্যন্ত আমাদের একটা কেস। এরপরে বলছে যে ওভার দ্য নেক্সট 6 মান্থ অফ অপারেশন, এই যে ক্রয় করার পরে 6 মাস তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। বলছে দ্য নিউলি পারচেজ ডিভিশন এক্সপিরিয়েন্স অপারেটিং লস, এই 6 মাস পরিচালনা করার পর দেখছে তাদের কি হয়েছে, অপারেটিং লস হয়েছে। In addition, it now appeared that it will generate substantial loss for the foreseeable future. বলছে যে এখানে মনে হচ্ছে যে এই ক্ষতিটা ভবিষ্যতে আরও হবে, মানে এটি অদূর ভবিষ্যতে আরও যথেষ্ট কী হবে, ক্ষতির কারণ হবে। তার মানে এই প্রজেক্টটা নিয়ে তার শুধুমাত্র লসই হয়েছে। এবং লস করার পর বলছে যে ডিসেম্বর 31, 2014 অ্যাডভান্স রিপোর্টেড দ্য ফলোয়িং ব্যালেন্স শিট ইনফরমেশন। 2014 সালে তারা একটা রিপোর্ট দিছে ব্যালেন্স শিটের। তখন দেখা যাচ্ছে যে এই 2014 সালে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট আছে 4,50,000, নন কারেন্ট অ্যাসেট আছে 24 লাখ, কিন্তু এখানে কথা বলা আছে ইনক্লুডিং গুডউইল রিকগনাইজ ইন পারচেস। এই 24 লাখ টাকার মধ্যে গুডউইল অন্তর্ভুক্ত, মানে গুডউইল সহ 24 লাখ টাকা। কারেন্ট লাইবিলিটি 70,000 এবং লং টার্ম লাইবিলিটি 5 লাখ। তাহলে সব মিলে আমাদের টাকা দিয়ে আছে 16,50,000। তাহলে বলতো এই 16,50,000 কোন বছরের জন্য? 2014 সালের জন্য। 2014 সালের ডিসেম্বর 31 তারিখ। আর এই 35 লক্ষ টাকা ছিল 2014 সালে কোথায় বলো দেখি? জুলাই 31। এই 35 লক্ষ টাকার জিনিসের মার্কেট ভ্যালু কত টাকা? 26,000 যেটা বিক্রি করছি 30 লাখ নাকি? এখানে কিন্তু একটা শেষ। এই 26,50,000 পরে বলছে ডিসেম্বর 31 তারিখে 2014 সালে সম্পত্তি ছিল 16,50,000। এখন প্রশ্নে বলছে ইট ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট দ্য ভ্যালু অফ দ্য অ্যাডভান্স ডিভিশন টাকা হচ্ছে 18,50,000। এই 16,50,000 টাকার জিনিসের এখন মার্কেট প্রাইস আছে 18 লক্ষ কত বলো দেখি? 50,000। তাহলে এটা থেকে কিন্তু এখন বেশি আছে, আগে কিন্তু কম ছিল, এখন কিন্তু বেশি আছে। বলছে দ্য রেকর্ডেড অ্যামাউন্ট ফর অ্যাডভান্স নিট অ্যাসেট ব্র্যাকেটে লেখা আছে এক্সক্লুডিং গুডউইল, মানে গুডউইল বাদে, ইন দ্য সেম অ্যাজ দ্য ফেয়ার ভ্যালু এক্সেপ্ট ফর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। বলছে যে এই যে আমাদের এই যে সম্পদগুলি যে নির্ণয় করছে, এখানে গুডউইলটা বাদে ফেয়ার ভ্যালুটা আমাদের কি আছে, সেম আছে। কি বাদে? এক্সেপ্ট ফর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই তিনটা সম্পত্তি বাদে সব কিছু ফেয়ার ভ্যালু কি আগেরটাই আছে। বলছে হুইচ হ্যাজ এ ফেয়ার ভ্যালু 1.5 লাখ টাকা অ্যাবাভ দ্য ক্যারিং অ্যামাউন্ট। এই যে তিনটা বাদে যে আমাদের ফেয়ার ভ্যালু সবার জন্য সমান, এই তিনটার ফেয়ার ভ্যালু হচ্ছে প্রশ্নে বলা আছে কত টাকা? 1.5 লক্ষ টাকা অ্যাবাভ দ্য ক্যারিং ভ্যালু। উপরে যে ক্যারিং ভ্যালু আছে তার থেকে আরও 1.5 লক্ষ টাকা কি বেশি, ঠিক আছে? তাহলে এই 1.5 লক্ষ টাকা কোন কোন জিনিসের ক্যারিং অ্যামাউন্ট বলো তো দেখি? প্রপার্টি, প্লান্ট অ্যান্ড কি ইকুইপমেন্ট। এখন আপনাকে প্রশ্ন করছে যে 4টা প্রশ্ন করছে। 1 নম্বর প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল রিকগনাইজ ইফ অ্যানি এ জুলাই 31, 2014। তাহলে জুলাই 31, 2014 সালে আমাদের গুডউইল অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে বলেন তো দেখি জুলাই 31, 2014 সালে আমাদের কিনছিল কত টাকার জিনিস? কিনছিল কত টাকা দিয়া? 30 লাখ টাকা। এই 30 লক্ষ টাকা দ্বারা সম্পত্তি বুঝে দিছিল কত টাকা? 35 লাখ। এই 35 লক্ষ টাকা অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস কত টাকা? 26,50,000। তাহলে 26,50,000 জিনিস তাহলে 30 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে, মানে গুডউইল হয়েছে। তাহলে আমরা গুডউইলের সূত্র লিখছি উই নো দ্যাট গুডউইল সমান সমান ফেয়ার ভ্যালু অফ দ্য ডিভিশন। তাহলে ফেয়ার ভ্যালু ছিল 30 লাখ মাইনাস ফেয়ার ভ্যালু অফ দ্য আইডেন্টিফাইয়েবল অ্যাসেট, এক কথায় মার্কেট প্রাইস ছিল কত? 26,50,000। এই দুইটার বিয়োগফল হচ্ছে 3,50,000 টাকা, ঠিক আছে? তার মানে 26,50,000 টাকা জিনিস 30 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে যতটুকু টাকা বেশি এতটুকু হচ্ছে কি গুডউইল। ক্লিয়ার? গুডউইলটা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, মনে রাখেন। এরপরে 2 নাম্বারটা বলছে ডিটারমাইন দ্য ইম্পেরিমেন্ট লস ইফ অ্যানি টু রেকর্ড অন ডিসেম্বর 31, 2014। বলছে ডিসেম্বর 31, 2014 সালে ইম্পেরিমেন্ট লস বের করতে বলছে। আর ইম্পেরিমেন্ট লস কি?
এটা সংগ্রাহকে একটু ভালো করে পড়ে নেন। এই দেন ইমপ্রিমেন্ট লস লেখা আছে সম্পত্তি পূর্ণ মূল্যায়নের ফলে সম্পত্তির মূল্যের যে হ্রাস পায় তাকে বলা হয় কি ইমপ্রিমেন্ট লস। তারপর তো ইমপ্রিমেন্ট লস কি সম্পত্তির পূর্ণ মূল্যায়নের ফলে সম্পত্তির যে মূল্য হ্রাস পায় তাকে ইমপ্রিমেন্ট লস বলে। মানে মনে করেন একটা সম্পত্তি মূল্য ছিল 1 লাখ টাকা, সেটা মার্কেট প্রাইস এখন দিয়ে আছে 90,000 টাকা, তাহলে এখানে কত টাকা মূল্য হ্রাস পাইছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে ইমপ্রিমেন্ট লস। ক্লিয়ার? জি ভাই। সবাই কি ইমপ্রিমেন্ট লসটা বুঝতে পারছেন? জি। তাহলে জি ভাই। মূল্য কিন্তু হ্রাস পেলে সেটা ইমপ্রিমেন্ট লস। এখন আমাদের এখানে প্রশ্নে বলছে যে 31/2014 সালে ইমপ্রিমেন্ট লস যদি হয় তাহলে সেটা রেকর্ড করতে হবে। এখন 31/2014 সালে তথ্য কোনটুকু? এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের 31/2014 সালে ব্যালেন্স শিটের তথ্য ছিল 16,50,000, যার মার্কেট ভ্যালু আছে 18,50,000। তাহলে মার্কেট ভ্যালু কম না বেশি? বেশি মার্কেট হলো বেশি না? বেশি ভাই। তাহলে এখানে কি মূল্য কি হ্রাস পেয়েছে না মূল্য বৃদ্ধি পেয়েছে? মূল্য বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে ইমপ্রিমেন্ট লস কি আছে নাকি নাই? না ভাইয়া। নাই। নাই। গুড। আমাদের বলছি ইমপ্রিমেন্ট লস যদি হয়, তাহলে ইমপ্রিমেন্ট যেহেতু লস নাই তাহলে এর জন্য আমরা একটা টিকা দিব। লিখছি নো ইমপ্রিমেন্ট লস ইজ রেকর্ডেড বিকজ দ্য ফেয়ার ভ্যালু অফ অ্যাডভান্স ডিভিশন 18,50,000 ইজ গ্রেটার দেন দ্য ক্যারিং ভ্যালু অফ দ্য নিট অ্যাসেট 16,50,000। বলছে 16,50,000 টাকার চাইতে আমাদের ফেয়ার ভ্যালু 18 লক্ষ টাকা কি বেশি আছে, এই জন্য এখানে কোনো ইমপ্রিমেন্ট লস রেকর্ড করা হয় নাই। বুঝতে পারছেন কথাটা? জি ভাই। ইমপ্রিমেন্ট লস জি হইতো ভাই। কখন? যখন ফেয়ার ভ্যালুটা কি হইতো কম হইতো নাকি? আমরা জানি সম্পত্তি পূর্ণ মূল্যায়নের ফলে সম্পত্তির মূল্য যে হ্রাস পায়, মানে মূল্যটা এখানে হ্রাস পাইতে হবে। আর এখানে মূল্যটা কি আছে বলো দেখি? বৃদ্ধি আছে। মানে 16,50,000 জিনিস আছে 18,50,000, তাহলে এখানে মূল্য বৃদ্ধি আছে, এই জন্য ইমপ্রিমেন্ট লস আমাদের নাই। কথায় ক্লিয়ার সবাই? জি ভাই। এখন সি নাম্বারের জন্য আপনাকে বলছে অ্যাজিউম দ্যাট দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাডভান্স ডিভিশন ইজ টাকা 15 লক্ষ ইনস্টিড অফ 18,50,000। বলছে যে এই 18,50,000 টাকা যে ছিল এর পরিবর্তে এখন টাকা হচ্ছে 15 লক্ষ টাকা। ডিটারমাইন দ্য ইমপ্রিমেন্ট লস। এখন তোমাকে ইমপ্রিমেন্ট লস বের করতে বলছে সেম ডেটে। এখন বলো তো দেখি 18,50,000 পরিবর্তে এখন যদি 15 লক্ষ টাকা হয় তাহলে এখন কি ফেয়ার ভ্যালু কম আছে না বেশি আছে? কম আছে। কম আছে। তাহলে কি লস হবে না? জি জি ভাই। ভাইয়া। আপাতত দৃষ্টি লাভ মনে হচ্ছে লাভ। লস। লস কত টাকা মনে হইতেছে? 1.5 লাখ টাকা মনে হইতেছে। ঠিক আছে? 18 লাখের পরিবর্তে 15 লাখ, তাহলে 16,50,000 আমার 1.5 লাখের পার্থক্য, 15 লাখের পার্থক্য 1.5 লাখ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি 1.5 লাখ টাকা না। এর জন্য আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা আমরা ভালো করে খেয়াল করব। দেখেন সি নাম্বার রিকোয়ারমেন্টের এটা কি আপনারা সবাই দেখতেছেন? জি ভাই। দেন লিখছি ক্যালকুলেশন অফ ইমপ্রিমেন্ট লস অর কি প্রফিট। লাভ হতে পারে, লস হতে পারে। আমরা লিখছি কি পার্টিকুলার টাকা। প্রথমে লিখছি ফেয়ার ভ্যালু অফ অ্যাডভান্স ডিভিশন গিভেন, মানে ফেয়ার ভ্যালু অ্যাডভান্স ডিভিশনের আমাদের মূল্য কত ছিল প্রশ্নে? 15 লাখ টাকা। এই যে 15 লক্ষ টাকা কিন্তু দেওয়া ছিল, যেটা কিনা 18,50,000 টাকা ছিল, তাই না? এর পরিবর্তে কত দিয়ে আছে বলো দেখি? 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার সম্পত্তি আমাদের ধরে দিয়েছিল কত টাকা? এটার পরিবর্তে 15 লাখ, তাহলে এটার সম্পত্তি ধরে দিয়েছিল কত? 18,50,000। 16,50,000। এখানে যে 18,50,000 আছে এটার পরিবর্তন কতটা? 15 লাখ টাকা না? জি ভাই। এই জি 15 ভাইয়া। এই 18 লাখের পরিবর্তে মনে হয় 15 লাখ টাকা। এখন এই 15 লাখ টাকা কত টাকা সম্পত্তির বিপরীতে দেখাইছে? 16,50,000। গুড। এই 16,50,000। তাহলে আমরা এখানে লিখছি ওই 16,50,000 মধ্যে কিন্তু গুডউইল ছিল না। ঠিক আছে? এই 16,50,000 মধ্যে কিন্তু গুডউইল ছিল, যে বলেছিল এক্সক্লুডিং গুডউইল। তাহলে আমরা এখানে লিখছি ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট এক্সেপ্ট গুডউইল, অর্থাৎ গুডউইল বাদে সম্পত্তির ক্যারিং অ্যামাউন্ট। কীভাবে? ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাডভান্স ডিভিশন ছিল 16,50,000 টাকা। এই 16,50,000 মধ্যে 3টা সম্পত্তির ফেয়ার ভ্যালু বাদে ছিল। কি কি বলো তো দেখি? প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই 3টার আমাদের ক্যারিং অ্যামাউন্ট কত টাকা ছিল? 1.5 লাখ টাকা। উপরে ক্যারিং ভ্যালুর থেকে কি আরও বেশি। তাহলে 1.5 লক্ষ টাকা আমরা কি করব?
এ লিখছি ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু, মানে ফেয়ার ভ্যালুটা বাড়ছে কত টাকা, 1.5 লাখ, তাহলে দুইটা মিলে হচ্ছে 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকার মধ্যে আমাদের গুডউইল বাদে ছিল 18 লক্ষ টাকা, তাহলে এখান থেকে আমরা গুডউইল কী করবো, বাদ দিয়ে দিব, কারণ আমরা জানি এখানে বের করব এক্সেপ্ট গুডউইল, গুডউইল বাদে। এই 18,50,000 মধ্যে গুডউইল সহ ছিল। কেমনে বুঝলাম গুডউইল সহ ছিল, বলো তো? এই 16,50,000 টাকা যে আমাদের এখানে অ্যামাউন্ট ছিল 16,50,000, বলতে 16,50,000-এর মধ্যে এখানে কি গুডউইল ইনক্লুডিং ছিল নাকি এক্সক্লুডিং ছিল? ইনক্লুডিং ছিল। তার মানে 16,50,000-এর মধ্যে গুডউইল আছে। জি ভাই ছিল। আর আমরা বের করব কি গুডউইল সহ না গুডউইল বাদে? গুডউইল বাদে। তাহলে এই 18 লক্ষের মধ্যে আমাদের গুডউইল আছে, তাহলে আমরা গুডউইল বাদ দিয়ে দিব। তাহলে লিখছি লেস গুডউইল। গুডউইল কোনটা হচ্ছে রিকোয়ারমেন্ট 3,50,000 টাকা বের করছিলাম, ঠিক আছে? জি ভাই। তাহলে 18 লক্ষ থেকে 3,50,000 টাকা বাদ দিয়ে আমাদের হয়েছে 14,50,000 টাকা। তাহলে এই 14,50,000 টাকা হচ্ছে কিয়ারিং ভ্যালু, মানে মার্কেট প্রাইস, যার ফেয়ার ভ্যালু আমাদের প্রশ্নে ছিল কত, 15 লক্ষ টাকা। অর্থাৎ 14,50,000 টাকা জিনিস 15 লক্ষ টাকা দিছি, তাহলে 50,000 টাকা কি আমাদের গুডউইল হয়েছে না? জি ভাই। এটা বাংলাটা যদি বুঝতে চান তাহলে এখানে লেখা আছে গুডউইল ব্যতীত সম্পত্তির মূল্য 14,50,000 টাকা, যার ন্যায্য বাজার মূল্য 15 লক্ষ টাকা। তাহলে সুনামের প্রকৃত মূল্য কত টাকা? 50,000 টাকা। ন্যায্য বাজার মূল্য 15 লক্ষ টাকা, কিন্তু সম্পত্তি ব্যতীত সম্পত্তির মূল্য ছিল 14,50,000। তাহলে 14,50,000 টাকার জিনিস ছিল 15 লক্ষ টাকা, তাহলে 50,000 বেশি আছে না? জি ভাই। তাহলে এইটাই হচ্ছে সুনাম। কত টাকা বলো দেখি? 50। এই যে 50,000 টাকার সুনাম যে বের করলাম, এটা কত সালেরটা বের করছি? 2014 সালেরটা নাকি? জি ভাইয়া। এখন বলো তো দেখি 2013 সালের সুনাম কত টাকা বের করছিলাম আমরা আগে? 3,50,000 টাকা। এখন দেখো 3,50,000 টাকা সুনাম ছিল 2013 সালে, বাট 2014 সালে সেই সুনাম হয়ে গেছে 50,000 টাকা। তাহলে 3 লক্ষ টাকা সুনাম মূল্য কমছে না বাড়ছে? কমে গেছে 3 লাখ তাহলে টাকা। সম্পত্তি পূর্ণ মূল্যায়ন হলে সম্পত্তির মূল্য যে হ্রাস পায় তাকে কি বলে? ইমপিরিমেন্ট লস। তাহলে 3,50,000 টাকার সম্পত্তি এখন মূল্য হয়েছে 50,000 টাকা, তাহলে 3 লক্ষ টাকা মূল্য কি কমে গেছে না? জি ভাই। তাহলে এইটাই লিখছি ইমপিরিমেন্ট লস কত? 3 লাখ টাকা। ক্লিয়ার কথা? জি ভাই। এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে, আমি কথাটা আবার বলবো, কথাটা আমি আবার একটু বলে নেই, ভালো করে খেয়াল করেন। প্রথমে আমাদের এখানে মূল্য ছিল 18,50,000 টাকা, যে বাবদ আমাদের সম্পদ ধরে দিয়েছিল কত টাকা? 50,000। এর মধ্যে গুডউইল ছিল না ছিল না বলেন দেখি? গুডউইল ইনক্লুডেড গুডউইল ছিল। ছিল। এখন 18 লক্ষ টাকার পরিবর্তে সম্পদ আমাদের কত টাকা দিয়ে আছে? 15 লক্ষ টাকা। ফেয়ার ভ্যালু হচ্ছে 15 লক্ষ টাকা। এই যে লিখছি ফেয়ার ভ্যালু 15 লক্ষ। তাহলে এই 15 লক্ষ টাকা পরিবর্তে সম্পদ ধরে দিয়েছিল 16 লাখ টাকা। তাহলে লিখছি ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য অ্যাডভান্স ডিভিশন 16,50,000। এই 16,50,000-এর মধ্যে 3টা সম্পত্তি ফেয়ার ভ্যালু ব্যতীত ছিল, প্রপার্টি, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যার মূল্য ছিল 1.5 লাখ টাকা। তাহলে দুটো মিলে হচ্ছে 18 লক্ষ টাকা। তাহলে 18 লক্ষ টাকা এখন ক্যারিং ভ্যালু। এর মধ্যে গুডউইল ছিল, বাট আমাদের বের করতে হবে গুডউইল বাদে। তাহলে বিয়োগ গুডউইল। গুডউইল আমরা পাইছি 1 নম্বর রিকোয়ারমেন্ট 3,50,000। তাহলে এই দুটার পার্থক্য হচ্ছে 14,50,000। তাহলে 14,50,000 টাকা জিনিস আমি 15 লক্ষ টাকা বিক্রি করছি, তাহলে 50,000 টাকা বেশি পাইছি। এই 50,000 টাকা হলো আমার গুডউইল। ক্লিয়ার কথা? জি ভাই। এই গুডউইলটা হচ্ছে 2000 কত সালের বলেন তো দেখি? 14 সালের। 14 সালের। বাট 2013 সালে গুডউইল আমাদের ছিল কত? 3,50,000। এন্ড দেন 3,50,000 টাকা গুডউইল 2014 সালে হয়েছে 50,000 টাকা। তাহলে 3 লক্ষ টাকা কি কমে গেছে না? জি ভাই। সম্পত্তি পূর্ণ মূল্যায়ন হলে সম্পত্তির মূল্য যে হ্রাস পায় তাকে কি বলে? ইমপিরিমেন্ট লস। এই যে ইমপিরিমেন্ট লস হয়ে 3 লাখ টাকা। ক্লিয়ার? জি ভাই। কথা কি বুঝছেন? বুঝছি ভাইয়া। ওকে। আর ডি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইমপিরিমেন্ট লস ইফ এনি অ্যান্ড ইন্ডিকেট হোয়ার অ্যাজ লস উড বি রিপোর্টেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট। বলছে যে যদি ইমপিরিমেন্ট লস হয়, এই যে সি নাম্বার রিকোয়ারমেন্টে, তাহলে তার জন্য আমাদের কি দিতে হবে বলো দেখি? জার্নাল করতে হবে। এবং বলছে এই ইমপিরিমেন্ট লসটা ইনকাম স্টেটমেন্টে কোন দিকে রিপোর্ট করি, মানে কোন দিকে দেই? ইমপিরিমেন্ট লস এটা হলো অব্যবসায়ী আয় নাকি অব্যবসায়ী ব্যয় হবে বলেন তো দেখি? যেহেতু লস, নন অপারেটিং ইনকাম হবে নাকি নন অপারেটিং এক্সপেন্স হবে?
নন অপারেটিং এক্সপেন্স। এক্সপেন্স হবে। গুড। তাহলে আগে আসি লসের জন্য। লসটা আমরা বের করছি কত? 3 লাখ টাকা। তাহলে লসের জন্য যাবে আমরা জানি লস অন ইমপ্রিমিয়েন্ট ডিবিট গুডউইল ক্রেডিট 3 লাখ 3 লাখ। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। এবং এই 3 লক্ষ টাকা আমাদের ইনকাম স্টেটমেন্টে কোন দিকে দিতে হবে? কমেন্ট লিখছে দ্য লস উইল বি রিপোর্টেড ইন দ্য ইনকাম স্টেটমেন্ট নন অপারেটিং কি এক্সপেন্স। এক্সপেন্স। দেন রিকোয়ারমেন্ট 1 2 3 এই তিনটার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা ভালো করে দেখে নেন। ভাইয়া সমস্যা নাই। কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। পারবেন তো? তাহলে নাই এরকম যদি ভাইয়া। হুবহু একটা অঙ্ক দেই। জি ভাইয়া। পারবো ভাইয়া। ওকে ঠিক আছে। এরকম হুবহু অঙ্ক আমাদের গত ক্লাসে তো 4-5 ছিল না বাসার কাজ? জি ভাই। ওকে এই যে 6 নাম্বার অঙ্কটা হচ্ছে এই বেসিক কোশ্চেন 3 এর হুবহু অঙ্ক। ঠিক আছে? তাহলে 6 নাম্বার অঙ্কটা করতে পারবেন না? জি ভাইয়া। ওকে জি 6 ভাইয়া। নাম্বার অঙ্কটা হুবহু এক আপনারা 6 নাম্বার অঙ্কটা করে ফেলবেন। হ্যাঁ ওকে এখানে আর তেমন আমাদের আর কোনো অঙ্ক নাই। ওকে ঠিক আছে আমরা তাহলে একটু আমাদের এক্সারসাইজে চলে যাই। নাও ট্রাই টু ইউরসেলফের মধ্যে চলে যাই আমরা সিরিয়াল অঙ্ক করব। তাহলে আমাদের বেসিক কোশ্চেন 3 আছে 3টাই করা শেষ। এখন আমরা প্রবলেমে 1 নম্বর অঙ্কে চলে যাব। প্রবলেমে 1 নম্বর অঙ্কটা সবাই দেখতেছেন? জি নাকি ভাই আমরা দেখতেছি। আগামী ক্লাস থেকে শুরু করব এখান থেকে? আগে ক্লাসে ভাই শুরু করেন। ভাইয়া দেখা যায় না আমার। ওকে ঠিক আছে তাহলে আমরা ভাইয়া নেক্সট আগামী ক্লাসে ক্লাস আমরা থেকে এই শুরু করব। প্রবলেম 1 থেকে শুরু করব। হ্যাঁ জি ওকে ভাই। তাহলে রেকর্ড ক্লাস আমি এখানেই রাখতেছি।